হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাউস 10। আজকে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের লেকচার 4 অর্থাৎ সংগঠিতকরণ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই। তো লেকচার 4-এ আমরা আলোচনা করব চ্যাপ্টার 4 অর্থাৎ সংগঠিতকরণ এই চ্যাপ্টারটি। তো প্রথমে আমরা দেখে নিই কোন কোন টপিকগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টার পড়ব। তো প্রথমেই আমরা সংগঠিতকরণ কি, কাকে বলে, এটার ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্বটা দেখব। তারপরে সংগঠনের কি কি নীতি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব এবং সংগঠন কাঠামো কত প্রকার বা সংগঠন কাঠামো কি এই নিয়ে আমরা আলোচনা করব এবং সংগঠন কাঠামো প্রণয়নে আমার কোন কোন বিষয়গুলো আমার বিবেচনায় থাকা জরুরি এই টপিকগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো দেখে নিই কোন কোন টপিকগুলো সিকিউ অ্যান্ড এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো সংগঠিতকরণের ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব, এটা হচ্ছে খ নম্বরের জন্য সৃজনশীল ইম্পর্টেন্ট। সংগঠনের নীতিমালা, এটা ঘ অ্যান্ড এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে সংগঠনের কাঠামো, ধারণা, প্রকারভেদ এবং প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ, এটা মাস্ট আসবেই গ বা ঘ নাম্বারে, গ ও ঘ নাম্বার সৃজনশীলে, এটা মাস্ট ইম্পর্টেন্ট টপিক। সংগঠনের কাঠামো, ধারণা, প্রকারভেদ অ্যান্ড সংগঠন কাঠামো প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ। তো চলো দেরি না করে আমরা প্রত্যেকটা টপিক বেসড কনসেপ্ট ক্লিয়ার করা শুরু করে দিই। তো প্রথমে আমরা দেখব সংগঠনের সংজ্ঞা, অর্থাৎ সংগঠন বলতে আমরা মূলত কি বুঝি। এই কথাটা হয়তো বা তোমরা রিপিট হতে হতে বুঝেই গিয়েছো যে সংগঠন বলতে মূলত আমরা মানবীয়, অমানবীয় যেসব উপাদান রয়েছে এই উপাদানগুলোকে একটা কি বলে, ওটাকে একত্রীকরণ, অর্থাৎ একত্রে এই মানবীয় ও অমানবীয় সম্পদগুলোকে একত্রে বাস্তবায়নের জন্য প্রেরণ করাকে সংগঠন বলে। অর্থাৎ সংগঠন বলতে মূলত আমরা কি বুঝবো, একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন মানবীয় ও অমানবীয় সম্পদের বাস্তবায়নের জন্য এই সম্পদগুলোকে সুষ্ঠু ও সুশৃঙ্খল উপায়ে সাজানোর একটা প্রক্রিয়া। তাহলে আমরা যদি একটা সামারি করি, তাহলে সামারি করলে আমরা সংগঠনের কি সংজ্ঞা পাচ্ছি, সংগঠন হচ্ছে একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য মানবীয় ও অমানবীয় সম্পদসমূহকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বা সুশৃঙ্খল উপায়ে সাজানোর প্রক্রিয়াকে বলি আমরা সংগঠন। ওকে, তাহলে সংগঠনের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে, প্রথমে প্রতিষ্ঠানের উপকরণসমূহ একত্রীকরণ, অর্থাৎ আমার যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেটা এক করা। সেকেন্ডলি কার্যাবলী শনাক্ত, শ্রেণীবদ্ধ করা, অর্থাৎ প্রতিষ্ঠানের যে কাজগুলো রয়েছে সেটা শনাক্ত করা এবং সেই অনুযায়ী কী করা, শ্রেণীবদ্ধ করা। এবং কর্মীদের মধ্যে কে কোন কাজ করবে এবং কে কার তত্ত্বাবধান করবে এটা সিলেক্ট করে দেওয়া এবং একে অন্যের সাথে একটা সম্পর্ক রিলেট করে যাওয়া, যে উনি আমার কলিগ, উনি আমার বস, উনি আমার এমপ্লয়ি। তো এইভাবে একে অন্যের মধ্যে যে আন্তঃব্যক্তিক সম্পর্কটা আছে এটা সিলেক্ট করে দেওয়া। তো এই যে কাজগুলো রয়েছে এই সব কাজগুলো কি তোমার সংগঠনের মধ্যে পড়ে। আশা করি তোমরা সংগঠনের সংজ্ঞা সম্পর্কে ক্লিয়ার হয়েছো। এখন আমরা দেখব সংগঠনের কি কি বৈশিষ্ট্য আছে, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা একটা সংগঠন। তো প্রথমেই একত্রীকরণ, অর্থাৎ কিসের একত্রীকরণ, কি এক করব আমি আমার মানবীয় ও অমানবীয় উপাদান, অর্থাৎ মানবীয় বস্তুগত উপাদান একত্রিত করব, অর্থাৎ মানুষ ও যন্ত্রপাতি, মানুষ ও যন্ত্রপাতি এটা এক করব। তারপরে একটা কাঠামো সৃষ্টি করব। কাঠামো বলতে কি বোঝাই, আমি এর আগের লেকচারেও বলেছি যে কাঠামো বলতে আমরা একটা প্রতিষ্ঠানের যে ধারা আছে, দায়িত্ব কর্তৃত্বের ধারা আছে, সেটার স্ট্রাকচারটা অর্থাৎ সেটার যে নকশাটা সেটাকে আমরা বলবো কাঠামো, অর্থাৎ কে কার অধীনে, কে কার ঊর্ধ্বতন, এটার সম্পর্কে যখন আমরা একজন আরেকজনের সাথে আমরা রিলেট করে দিব বা এটা সিলেক্ট করে দিব যে উনি তোমার ঊর্ধ্বতন, উনি তোমার অধস্তন এবং উনি তোমার কলিগ, তো সেটাকে আমরা বলবো কাঠামো সৃষ্টি। তারপরে সংগঠন একটা দলগত প্রচেষ্টা, অর্থাৎ সবাই মিলে একসাথে কাজ করবে, সেটা হচ্ছে সংগঠন। তারপরে ব্যক্তি ও কাজের সমন্বয়, অর্থাৎ যেই ব্যক্তি যে কাজটা করবে সেই কাজের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, সমন্বয় থাকতে হবে, অর্থাৎ কোঅর্ডিনেট করে কাজ করবে। যথাপযুক্ত দায়িত্ব অর্পণ,
অর্থাৎ যে যে কাজটা বেস্ট পারে তাকে সেই দায়িত্বটা বুঝিয়ে দিতে হবে। তারপরে লক্ষ্য অর্জন, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের যে লক্ষ্য আছে বা যেই লক্ষ্য নিয়ে আমি কাজ করছি সেই লক্ষ্য অর্জনের সাথে আমার কি থাকবে, সম্পৃক্ততা থাকবে। এবং কর্মনকশা প্রণয়ন, অর্থাৎ আমি কিভাবে কাজ করব, অর্থাৎ কিভাবে দায়িত্বটা সংজ্ঞায়িত করে দিব, এই সম্পর্কে যে নকশাটা প্রণয়ন করা হয় সেটাই কি তোমার সংগঠনের বৈশিষ্ট্য। তাহলে সংগঠিতকরণের কি কি বৈশিষ্ট্য রয়েছে? প্রথমে আমার একত্রীকরণ করতে হবে, তারপরে কাঠামো সৃষ্টি হবে সংগঠন দ্বারা, সংগঠন একটা দলগত প্রচেষ্টার নাম, তারপরে ব্যক্তি ও কাজের সমন্বয় ঘটবে এখানে, তারপরে যথোপযুক্ত দায়িত্ব অর্পণ করব, অর্থাৎ যে যে কাজের জন্য বেস্ট ওই কাজটা তাকে দিব। তারপরে লক্ষ্য অর্জনের সাথে সম্পৃক্ততা থাকবে, আর কর্মনকশা প্রণয়নের সাথে কি থাকবে, সম্পৃক্ততা থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব সংগঠন কেন গুরুত্বপূর্ণ। প্রথমত সংগঠন যদি না থাকে তাহলে আমার কি সুষ্ঠুভাবে আমি জবাবদিহি করব না, অর্থাৎ আমার যদি সুষ্ঠু প্রশাসন না থাকে, তাহলে আমার যদি কোনো নীতি না থাকে বা আমার যদি কোনো লক্ষ্য না থাকে এবং আমার যদি কারো কাছে জবাবদিহি করতে না হয়, তাহলে কিন্তু আমি আমার ইচ্ছা মতো কাজ করব। তাই এটা যেন না হয়, এজন্য সুষ্ঠু প্রশাসন নিশ্চিত করতে আমার সংগঠনটা অবশ্যই জরুরি। তো এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে সুষ্ঠু প্রশাসনের সাথে কিভাবে সংগঠনের গুরুত্বটা রিলেট করতেছি আমি। দেখো, সংগঠন মানে কি, সকল ধরনের মানবীয় অমানবীয় উপাদানের সমষ্টি, এবং এই মানবীয় উপাদানের মধ্যে কে কার ঊর্ধ্বতন কে কার অধস্তন এটা কিন্তু আমরা সিলেক্ট করে দিই। অর্থাৎ এখানে আমার সুষ্ঠু প্রশাসন রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তারাই আমাদের প্রশাসন, অর্থাৎ তারা সমস্ত কাজগুলো সুপারভাইজ করে। ওকে, তো এটাই হচ্ছে সুষ্ঠু প্রশাসন। তারপরে জনবলের সঠিক ব্যবহার, অর্থাৎ আমার যে মানুষগুলো রয়েছে বা আমার যে কর্মীগুলো রয়েছে সেটা সঠিক ব্যবহার নিশ্চিত করতে গেলে আমার অবশ্যই সংগঠন দরকার। তারপরে সহজ সমন্বয়, এই যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলোর মধ্যে একটা আন্তঃব্যক্তিক সম্পর্ক যে সৃষ্টি হয় বা যে সম্পর্কটা সৃষ্টি হয় ঊর্ধ্বতন অধস্তন বা কলিগের মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার সহজ সমন্বয়। তারপরে উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ এই যে আমরা একটা টিম হিসেবে কাজ করতেছি সংগঠনের মাধ্যমে, এর মাধ্যমে আমার কি হচ্ছে, আমার ব্রেন স্টর্মিং হচ্ছে, এক একজনের আইডিয়া আমি শেয়ার করতে পারতেছি বা এক একজনের আইডিয়া আমি শুনতে পাচ্ছি এবং তার তত্ত্বাবধানে থেকে নিজেকে ইমপ্রুভ করার সুযোগ পাচ্ছি। এটা হচ্ছে উদ্ভাবনী শক্তির বৃদ্ধি হয়, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা পসিবল হয়, অ্যান্ড সহজসাধ্য নিয়ন্ত্রণ করা পসিবল হয় যখন আমরা একটা টিম হিসেবে কাজ করব। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব সংগঠনের কি কি নীতি রয়েছে। একটা সংগঠন যখন আমরা গঠন করা হয় তখন সেই সংগঠন কিছু সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে। এর মধ্যে রয়েছে লক্ষ্যের নীতি, অর্থাৎ সংগঠনের লক্ষ্যটা কী হবে, দক্ষতার নীতি, সংগঠনের মধ্যে যারা রয়েছে তাদের অবশ্যই দক্ষ হতে হবে, এটাই হচ্ছে দক্ষতা নীতি। কাম্য পরিসর নির্ণয়ের নীতি, এটা খুবই ইম্পর্টেন্ট। কাম্য পরিসর নির্ণয়ের নীতিটা কি, অর্থাৎ আমি একজন ঊর্ধ্বতন, আমি কতটুক মানুষ নিয়ে কাজ করলে আমি কমফোর্টেবল ফিল করতে পারবো এবং আমি সর্বোচ্চ আউটপুটটা দিতে পারবো প্রতিষ্ঠানের হয়ে। তো এটা হচ্ছে কাম্য পরিসর নির্ণয়ের নীতি, অর্থাৎ একজন ঊর্ধ্বতন যতটুক পর্যন্ত তার দায়িত্ব কর্তৃত্ব নিতে পারবে ঠিক ততটুক পরিসর নির্ণয় করার নীতিটাই কি তোমার কাম্য পরিসর নির্ণয়ের নীতি। আর জোড়াময় শিকলের নীতি, এটা আমরা আগের লেকচারেও আলোচনা করেছি, অর্থাৎ উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত সাংগঠনিকভাবে বা ক্রমান্বয়ে যেই তোমার নীতিটা বা যেই তোমার নীতিগুলো অনুসরণ করা হয় সেটা হচ্ছে জোড়াময় শিকলের নীতি। আদেশের ঐক্যের নীতি হচ্ছে একজন ব্যক্তির আদেশদাতা হবে মাত্র একজন, এটা হচ্ছে আদেশের ঐক্যের নীতি, অর্থাৎ একজন অধস্তন কর্মচারী একই সাথে মাত্র একজনের আদেশ শুনবে, এটা হচ্ছে আদেশের ঐক্যের নীতি। সুস্পষ্টতার নীতি হচ্ছে আমার যে কর্ম পরিকল্পনা রয়েছে বা কর্ম পরিচালনা আমি করব সেটা সুস্পষ্টভাবে আমার লিখে রাখতে হবে, এটা হচ্ছে সুস্পষ্টতার নীতি। তারপরে বিশেষায়নের নীতি কি, বিশেষায়নের নীতি হচ্ছে যে কর্মী যেই কাজে তার দক্ষতা রয়েছে সেই অনুযায়ী তাকে দায়িত্ব দিয়ে দেওয়ার যে নীতিটা সেটা হচ্ছে বিশেষায়নের নীতি, বা বিশেষ ক্ষেত্রে কাজে লাগানোর যে নীতিটা এটা হচ্ছে বিশেষায়নের নীতি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন আমরা দেখব সংগঠন কাঠামোর ধারণা, অর্থাৎ সংগঠন কাঠামো কি এবং সংগঠন কাঠামোর প্রকারভেদ। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা সিকিউয়ে আসে, অবশ্যই আসবে। যদি এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসে, এই সংগঠন কাঠামোর প্রকারভেদটা তোমার মাস্ট আসবে। তাই তোমরা এই সংগঠন কাঠামোর যে প্রকারভেদ রয়েছে এটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া রাখার ট্রাই করবে। ওকে, তো চলো দেখে নিই সংগঠন কাঠামো কাকে বলে। কোনো প্রতিষ্ঠানে যখন বিভিন্ন বিভাগ ও উপবিভাগে নিয়োজিত কর্মীবৃন্দের পারস্পরিক সম্পর্কের একটা রূপরেখা আছে, এই রূপরেখাটাকে বলি আমরা সংগঠন কাঠামো। তাহলে আমরা সংগঠন কাঠামো বলতে কি বুঝি? বিভিন্ন বিভাগ ও উপবিভাগে নিয়োজিত কর্মীবৃন্দের পারস্পরিক সম্পর্কের রূপরেখা, অর্থাৎ বিভিন্ন বিভাগ ও উপবিভাগে নিয়োজিত কর্মীদের পারস্পরিক সম্পর্কের রূপরেখায় কি তোমার সংগঠন কাঠামো। এই সংগঠন কাঠামোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল রৈখিক সংগঠন, সরল রৈখিক ও উপদেষ্টা সংগঠন, কার্যভিত্তিক সংগঠন অ্যান্ড কমিটি সংগঠন, এবং আর একটা সংগঠন আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। ম্যাট্রিক্স সংগঠন, ম্যাট্রিক্স সংগঠন, এই 5 ধরনের সংগঠন মূলত প্রতিষ্ঠানে দেখা যায়। তো চলো আমরা আস্তে আস্তে দেখে নিই কোন সংগঠনের কি কি বৈশিষ্ট্য রয়েছে। তো প্রথমে আসি সরল রৈখিক সংগঠন। সরল রৈখিক সংগঠনটা যখন এই নামটা তোমাদের মাথায় আসবে, এটা তোমরা ইমাজিন করে নেবে যে আর্মি অর্থাৎ ডিফেন্সে যেই সংগঠন কাঠামোটা অনুসরণ করা হয় সেটা কিন্তু সরল রৈখিক সংগঠন, অর্থাৎ এখানে ঊর্ধ্বতনের নির্দেশই শেষ কথা। ওকে, অর্থাৎ এই ধরনের সংগঠনে তোমার অধস্তনদের উপর ঊর্ধ্বতন নির্বাহীর সরাসরি কর্তৃত্ব থাকে। এখানে দেখো কি থাকে? কর্তৃত্ব থাকে, দায়িত্ব কিন্তু থাকে না। অর্থাৎ এখানে ঊর্ধ্বতনগণ কারো কাছে কি করে না, তোমার জবাবদিহি করে না, তার ঊর্ধ্বতনের সাথে জবাবদিহি করে, কিন্তু তার নিচের কর্মীবৃন্দের কোনো মতামত শুনে না বা শোনার প্রয়োজন মনে করে না। তাহলে ঊর্ধ্বতন নির্বাহী সরাসরি কর্তৃত্ব থাকে এবং প্রত্যেক কর্মী জানে কার নিকট থেকে তিনি নির্দেশ পাবেন এবং কোথায় তাকে জবাবদিহি করতে হবে। তো এই ধরনের কর্তৃত্ব রেখাকে বলা হয় সরল রৈখিক সংগঠন বা লাইন ম্যানেজার বা লাইন অফিসার বলা হয়। এটা হচ্ছে সরল রৈখিক সংগঠনের বৈশিষ্ট্য, অর্থাৎ এখানে কর্তৃত্ব রেখাটা উপর থেকে নিচ পর্যন্ত ক্রমান্বয়ে চলে আসে এবং এখানে কোনো সাধারণ কর্মীদের মতামত শোনার কোনো সুযোগ থাকে না। আচ্ছা, এখন আমরা দেখব সরলরৈখিক সংগঠনের কি কি বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে নিম্নমুখী কর্তৃত্ব, যেটা আমি আগেই বলেছি, অর্থাৎ এখানে যে কর্তৃত্ব রেখাটা এটা উচ্চ স্তর থেকে নিচে পর্যন্ত ক্রমান্বয়ে নেমে আসে। তারপর ঊর্ধ্বগামী দায়িত্ব, অর্থাৎ দায়িত্ব মানে কি? আমি আগেই বলেছি দায়িত্ব হচ্ছে জবাবদিহি করার বাধ্যবাধকতা, অর্থাৎ আমি যে কাজটা ঠিকমতো করেছি কিনা এটা আমাকে ঊর্ধ্বতনের কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। অর্থাৎ দায়িত্বটা ঊর্ধ্বগামী কিন্তু কর্তৃত্বটা কি? নিম্নমুখী। এটা হচ্ছে সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে নির্দেশনা। এখানে নির্দেশনার ক্ষেত্রে তোমার নির্বাহী সরাসরি তার অধস্তনকে নির্দেশ দিবে, অর্থাৎ নির্দেশনার ক্ষেত্রে ঊর্ধ্বতন থেকে নিম্ন স্তরের কর্মী পর্যন্ত তোমার ক্রমান্বয়ে তার নির্দেশনা চলে আসবে। তারপরে জবাবদিহিতা, এখানে জবাবদিহিতা প্রত্যেক অধস্তন তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট জবাবদিহি করবে। এবং পদমর্যাদা, অর্থাৎ এখানে বিভিন্ন বিভাগ উপবিভাগের সমস্তরে কর্মরত কর্মীগণ সমান পদমর্যাদা পেয়ে থাকে। অর্থাৎ যারা তুমি ডিফেন্সের ক্ষেত্রে চিন্তা করো, যারা নর্মাল সৈনিক থাকে তাদের কিন্তু সেম পদমর্যাদা হয়, এবং যারা মেজর থাকে, মেজর জেনারেল থাকে, আরও অনেক স্তরভেদে তাদের বিভিন্ন পদমর্যাদা রয়েছে, এটা কিন্তু তারা সেম পদমর্যাদার অধিকারী হয়ে থাকে। ওকে, তো সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্য যদি আমরা সামারি করি, এখানে হচ্ছে ঊর্ধ্বতন থেকে অধস্তন ক্রমান্বয়ে কর্তৃত্ব রেখাটা নেমে আসে এবং জবাবদিহিতাটা তোমার ক্রমান্বয়ে উপরের স্তরে চলে যায়, এবং এখানে ঊর্ধ্বতনের সিদ্ধান্তই শেষ কথা। তাই এটাকে মোটামুটি আমরা ডিকটেটরশিপ বলতে পারি, বা মানে কি বলে এটাকে, কোনো তোমার কর্মীদের মতামত প্রকাশের এখানে স্বাধীনতা থাকে না। তারপরে আমরা আসি সরলরৈখিক সংগঠনে কি কি সুবিধা রয়েছে। প্রথমত এটা খুবই সহজ প্রকৃতির সংগঠন, অর্থাৎ এই সংগঠনটা গঠন করতে তেমন কোনো ঝামেলার প্রয়োজন হয় না।
তারপরে কর্তৃত্ব দায়িত্বের স্পষ্টতা, অর্থাৎ এখানে কে কার ঊর্ধ্বতন কে কার অধস্তন এটা খুবই সুন্দরভাবে ডিসক্রাইব করা থাকে, তাই এখানে কোনো অস্পষ্টতা থাকে না। ওকে, তারপরে কর্মকাণ্ডের জন্য জবাবদিহি দিতে হয়, অর্থাৎ তার যে দায়িত্ব রয়েছে এটা ঠিকঠাক মতো পালন হয়েছে কিনা এটা তার জবাবদিহি করার সুযোগ থাকে। তারপরে পদোন্নতি, দেখো এই ধরনের সংগঠনে পদোন্নতির সিঁড়ি সম্পর্কে কর্মীরা অবহিত থাকে, এতে করে কর্মীরা কাজে অধিক উৎসাহী হয়ে ওঠে। অর্থাৎ সে জানতেছে যে আমি যদি ঠিকঠাক মতো কাজ করি এরপরের পদটা এইটা এবং এটা আমি অবশ্যই পাবো। ওকে, তো এটা তাদেরকে এক ধরনের মোটিভেট করে বা মোটিভেশন হিসেবে কাজ করে। এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, যেহেতু এখানে কমপ্লিকেশনটা কম, অর্থাৎ কে কার ঊর্ধ্বতন কে কার অধস্তন এবং কারো কোনো কথা শোনা হয় না, শুধুমাত্র ঊর্ধ্বতনের নির্দেশ শোনা হয়, তাই এখানে ঝামেলা কম থাকে। ওই যে বলে না যে নানা মুনির নানা মত, অর্থাৎ যত মানুষ আসবে তত তোমার সিদ্ধান্ত গ্রহণে কি হবে, ডিলে হবে। তো এখানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসি অসুবিধা কি কি। যেহেতু এখানে ঊর্ধ্বতনের সিদ্ধান্ত শেষ কথা, তাই এখানে অবশ্যই ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার সুযোগ রয়েছে। অর্থাৎ আমার বস যদি মাথা গরম হয়ে থাকে, সে মানে যে কোনো নির্দেশ দিতে পারে এবং সেটা আমি পালন করতে কিন্তু বাধ্য। তাই এখানে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একটা সুযোগ থাকে। তারপরে স্বজনপ্রীতি ও তোষামোদের একটা মানে প্রবণতা গড়ে ওঠে এই ধরনের সংগঠনে। অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা দেখা যায় নিজেদের পরিচিত মানুষ তাদের সংগঠনে নিয়োগ করে এবং মানে অয়েলিং যেটাকে আমরা বলি, অর্থাৎ একে তেল মারে। মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে অধস্তনরা ঊর্ধ্বতনদের কি করে, তোমার অয়েলিং করে। তো অয়েলিং করে করে দেখা যায় যে ব্যক্তিটা বেশি কাজ করতেছে সে অয়েলিং করতে পারে না বিধায় তার তেমন প্রমোশন হচ্ছে না, কিন্তু মানে তোষামত করে করে কি করতেছে, তোমার বসের মন জয় করে নিতেছে। সো এই রিচুয়ালটা আমাদের দেশে কমন। এটা হচ্ছে স্বজনপ্রীতি ও তোষামত, অর্থাৎ এই সরলরৈখিক সংগঠনে এটা ওয়ান অফ দ্য মোস্ট অসুবিধা আর কি। এখন অনমনীয়তা, অর্থাৎ এখানে কোনো ডিসিশন চেঞ্জের কোনো সুযোগ নাই। ঊর্ধ্বতন যেটা বলেছে সেটাই তোমাকে পালন করতে হবে। অর্থাৎ এখানে সিদ্ধান্ত চেঞ্জেস হওয়ার কোনো কি সুযোগ নাই। তারপরে ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত, অর্থাৎ এখানে যেহেতু সিদ্ধান্ত ঊর্ধ্বতন দেয় তাই কারোর সাথে মতামত না নিয়ে যেহেতু দেয়, এখানে অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত আসার পসিবিলিটি রয়েছে। তারপরে পরনির্ভরতা, অর্থাৎ এখানে অধস্তন কর্মীদেরকে সবসময় ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ যেহেতু মানতে হয় বা আদেশ মতো কাজ করতে হয়, তো এখানে একটা পরনির্ভরতা ক্রিয়েট হয়। অর্থাৎ ঊর্ধ্বতন না বলা পর্যন্ত আমি আমার সুবিধা মতো বা আমি আমার নিজের বুদ্ধি কাটায় কোনো কাজ করতে পারবো না। তো এটাও হচ্ছে এক ধরনের অসুবিধা। তারপরে আসি সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন, লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। তো সরলরৈখিক সংগঠন যেটা ছিল ওইটার সাথে এটার পার্থক্য হচ্ছে এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয়, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সহায়তা করার জন্য একজন উপদেষ্টা নিয়োগ করা হয়। এই উপদেষ্টা নিয়োগ করা হয় বলেই তোমার এটাকে সরলরৈখিক বা উপদেষ্টা সংগঠন বলা হয়ে থাকে। এখানে একটা বিষয় নোটেড রাখো, সেটা হচ্ছে উপদেষ্টা কিন্তু শুধু পরামর্শ দিয়ে থাকে, তার কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার কোনো ক্ষমতা নাই। অর্থাৎ উপদেষ্টা যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাকে জাস্ট পরামর্শ দিয়ে থাকবে। ওকে, অর্থাৎ দেখো এখানে বলা আছে যে উপদেষ্টাগণ লাইন কর্মকর্তাকে শুধুমাত্র পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু তাদের আদেশ বা সিদ্ধান্ত দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। ওকে, এটা হচ্ছে সরলরৈখিক উপদেষ্টা সংগঠনের বৈশিষ্ট্য। তো চলো এখন এটার সুবিধা কি কি দেখে আসি। প্রথমত দক্ষতা বৃদ্ধি পাবে, যেহেতু এখানে লাইন ম্যানেজারের সাথে একজন পরামর্শক বা উপদেষ্টা থাকে, তো তার উপদেশ নিয়ে আমি আমার দক্ষতাটা বৃদ্ধি করতে পারবো। আর যে উপদেষ্টা থাকবে সে অবশ্যই এই কাজে তার বিশেষত্ব থাকবে বা তার স্পেশালাইজেশন থাকবে, তাই তার দক্ষতা বৃদ্ধি পাবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা পসিবল হবে যখন আমার উপদেষ্টা থাকবে সাথে একজন। অর্থাৎ আমি একটা ডিসিশন নিলাম, তখন আমার উপদেষ্টা বললো এই কাজটা এভাবে না এভাবে করলে আরও বেটার হবে, তো আমি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবো বা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো এবং পরিকল্পনার মান উন্নয়ন হবে। অর্থাৎ
আমি একা যে সিদ্ধান্তটা দিতে পারবো, আমার উপদেষ্টার সাথে আমি পরামর্শ করে তার থেকে বেটার পরিকল্পনা আমি কি করতে পারবো, প্রোভাইড করতে পারবো, এবং পরিকল্পনার মানটা উন্নয়ন হবে। তারপর হচ্ছে সহজ সমন্বয় সাধন। যখন আমি আমার উপদেষ্টার সাথে পরামর্শ করে কাজ করব বা পরামর্শ করে আমি আমার সিদ্ধান্ত বা আদেশ দিব, তাই আমার একটা কি হচ্ছে, উপদেষ্টার সাথে একটা সহজ সমন্বয় সাধন হচ্ছে। এখানে দেখো সেটাই বলা আছে যে রৈখিক কর্মকর্তাগণ উপদেষ্টাদের নিকট থেকে প্রয়োজনীয় সকল তথ্য পেতে পারেন, ফলে বিভিন্ন বিভাগের কার্যাবলীর মধ্যে সহজে সমন্বয় সাধন সম্ভব হয়। ওকে, তারপরে নমনীয়তা। এই যে বিশেষজ্ঞ কর্মী ব্যবহারের সুবিধা থাকায় নতুন চিন্তা ভাবনা ও ধ্যান ধারণার বিকাশ সম্ভব হয়, তেমনি পরিবর্তিত পরিস্থিতিও মোকাবেলা করা পসিবল হয়। এই নমনীয়তার কিন্তু অভাব ছিল আগে, যে যখন আমরা শুধু সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্য পড়েছিলাম, তখন কিন্তু সরলরৈখিক সংগঠনের একটা অসুবিধা ছিল, এটা নমনীয় না, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা যা বলবে সেটাই কিন্তু ফাইনাল। কিন্তু এখানে এটা আবার নমনীয়, অর্থাৎ যেহেতু উপদেষ্টাগণ আমাকে ইম্প্রোভাইজ করার একটা সুযোগ আছে, তাই এখানে নমনীয়তায় আমরা কনফার্ম করতে পারি বা নমনীয়তা এখানে থাকবে। এখন আমরা দেখব কী কী অসুবিধা রয়েছে। যখন আমি উপদেষ্টা নিয়োগ দিব তখন তাকে অবশ্যই আমার বেতন দিতে হবে, সে তো ফ্রিতে কাজ করবে না, তাই আমার ব্যয় বৃদ্ধি পাবে। এবং যখন আমি উপদেষ্টা নিয়োগ দিব এবং সে যেহেতু এই কাজে বিশেষজ্ঞ, তার উপর আমি অধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ব এবং সে যেটা বলবে ওই কথায় আমি প্রভাবিত হব বেশি। তারপরে পারস্পরিক দ্বন্দ্ব বিরোধ বাধার একটা পসিবিলিটি আছে। দেখা গেল আমার পরামর্শদাতা একটা বলতেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট না, তো তখন একটা ক্ল্যাশের সুযোগ আছে। তারপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হবে। আমি একা ডিসিশন নিলে যত দ্রুত আমি সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারবো, কিন্তু পরামর্শদাতা যখন আমাকে আর একটা পরামর্শ দিবে তখন অবশ্যই আমার ডিলে হবে সিদ্ধান্ত গ্রহণে। এবং কর্তৃত্ব কর্তব্যের অস্পষ্টতা ক্রিয়েট হবে, অর্থাৎ লাইন কর্মকর্তাদের যে দায়িত্ব কর্তব্য ক্ষমতা থাকবে সেটা সুস্পষ্টভাবে বর্ণিত থাকলেও উপদেষ্টা কর্মীর দায়িত্ব কর্তৃত্ব স্পষ্টভাবে সংজ্ঞায়িত থাকে না, এবং এই অস্পষ্টতার কারণে কর্মীদের কার্য সম্পাদনে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। অর্থাৎ এই কথাটা বলে কি বোঝানো হয়েছে, ধরো আমার প্রতিষ্ঠানটা হচ্ছে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। এখন আমার প্রতিষ্ঠানে ধরো আমি বস এবং আমার একজন উপদেষ্টা আছে। আমার উপদেষ্টা কর্মীদেরকে বলতেছে এইভাবে করো, আমি বলতেছি এইভাবে করো, তখন কিন্তু আমার কর্মীরা কনফিউজড হয়ে পড়বে যে আমি কার কথা শুনবো। অবশ্যই সিকোয়েন্স ওয়াইজ আমার কথাই শোনা উচিত, কিন্তু উপদেষ্টা ধরো যে বললো যে আমি এই কথাটা বলতে বলছি বা আমার সিদ্ধান্ত হচ্ছে এটা, তখন কিন্তু কর্মীদের মধ্যে একটা বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হবে। তো এখানে এই কথাটি বলা রয়েছে যে কর্তৃত্ব কর্তব্যের একটা অস্পষ্টতা ক্রিয়েট হবে। তারপর আমরা দেখব কার্যভিত্তিক সংগঠন, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের যে কাজসমূহ রয়েছে এই কাজ অনুযায়ী বিভিন্ন বিভাগে যে বিভক্ত করা, সেটাই হচ্ছে আমার কার্যভিত্তিক সংগঠন। অর্থাৎ ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে সেই কাজের ধরন অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে প্রতিটি কাজের দায়িত্ব এক একজন নির্বাহীকে দেওয়া হয়। এই ধরনের যে সংগঠনগুলো রয়েছে তাকে আমরা বলবো কি, কার্যভিত্তিক সংগঠন। ওকে, যে কাজগুলো লাইন ম্যানেজারের পক্ষে জ্ঞানের অভাবে বা অদক্ষতার কারণে সম্পন্ন করা কঠিন, সেগুলো কার্যভিত্তিক সংগঠনের মাধ্যমে সম্পন্ন করা হয়। যেমন আমার প্রতিষ্ঠানে কি কি কাজ রয়েছে, উৎপাদন করতে হয়, আমার হচ্ছে মার্কেটিং দরকার রয়েছে, ফাইন্যান্স অর্থাৎ অর্থ সংশ্লিষ্ট বিষয় আমার প্রয়োজন হয়, ঠিক আছে। তো এই যে বিভিন্ন বিভাগ রয়েছে, তো আমি এত ঝামেলায় না যে আমি প্রত্যেকটা বিভাগের জন্য একটা ম্যানেজার নির্ধারণ করে দিলাম। যখন আমি নির্ধারণ করে দিলাম যে ফাইন্যান্স ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, তো আমি কি করব, আমি প্রত্যেকটা কাজের আপডেট আমি ওই ম্যানেজারের থেকে নিয়ে নেব, তাহলে বিষয়গুলো খুবই ইজি হয়ে যাবে আমার জন্য ডিসিশন নেওয়ার জন্য। তো এই ধরনের সংগঠনগুলোকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন। এখন আমরা দেখব কার্যভিত্তিক সংগঠন যখন আমরা সেট করব বা কার্যভিত্তিক সংগঠন যখন আমরা স্থাপন করব তখন আমার কি কি সুবিধা রয়েছে। প্রথমত দক্ষতা বৃদ্ধি পাবে, যেহেতু কাজ অনুযায়ী কাজের শ্রেণী অনুযায়ী আমি ভাগ করে দিচ্ছি, তাই যে যে ডিপার্টমেন্টে কাজ করবে ওই ডিপার্টমেন্টে সে স্পেশালাইজড, সেটার কাজটাকে ভালো মতো জানে, কী করতে হবে সুন্দর মতো জানে। এক্ষেত্রে তার দক্ষতা বৃদ্ধি পাবে যেহেতু একই ডিপার্টমেন্টে সে কাজগুলো করছে। ওকে, তারপর এখানে নমনীয়তা থাকবে,
অর্থাৎ কাজের পরিস্থিতি ভেদে তাকে যদি ডিফারেন্ট ডিসিশন নিতে হয় সে নিতে পারবে তার ম্যানেজারের সাথে কথা বলে। বা আমি যদি প্রোডাকশন ম্যানেজার হই, আমি প্রোডাকশনের ক্ষেত্রে আমি নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারবো। তারপরে ব্যয় হ্রাস হবে, যেহেতু এখানে প্রত্যেকটা বিভাগ ওয়াইজ অর্থাৎ প্রত্যেকটা কাজ অনুসারে আমি আমার দায়িত্বটা ভাগ করে দিই, তাই এখানে কর্মীর দক্ষতাকে পূর্ণ ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয় এবং এতে করে কি হয়, মানবীয় ও অমানবীয় সম্পদের পূর্ণ ব্যবহার করা যায় এবং উৎপাদন ব্যয় হ্রাস পায়। যখন আমার কর্মীরা সুন্দর মতো কাজ করবে এবং সে তার সর্বোচ্চটা দিবে প্রতিষ্ঠানে, তখন কিন্তু আমার ব্যয় হ্রাস পাবে এবং ব্যয় হ্রাস পেলে কি হবে, আমার উৎপাদনও অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং যেই প্রবলেমটা সরলরৈখিক সংগঠন ও সরলরৈখিক উপদেষ্টা সংগঠনে ছিল সেটা হচ্ছে স্বৈরতান্ত্রিক মনোভাব, সেটা হ্রাস পাবে। কারণ কি, কার্যভিত্তিক সংগঠনে যেহেতু শ্রেণী অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হয় এবং প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা করে ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়, তাই এক্ষেত্রে এখানে স্বৈরতান্ত্রিক মনোভাবটা কি হয়, হ্রাস পায়। অর্থাৎ উচ্চ পর্যায়ের নির্বাহীগণ বিশেষজ্ঞ ব্যক্তিদের উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং তাদের পরামর্শ মতামত গ্রহণের মাধ্যমে কার্যাবলী সম্পাদনের সিদ্ধান্ত নেন। ওকে, তাই এতে করে নির্বাহীর স্বেচ্ছাচারী হবার সুযোগটা কমে যায়। যেহেতু সবার পরামর্শ নিয়ে কাজগুলো করা হয়, তাই এখানে স্বেচ্ছাচারিতার কি কোনো সুযোগ থাকে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে প্রশিক্ষণের সুবিধা আছে, অর্থাৎ প্রত্যেকটা বিভাগের কাজের উন্নয়নের জন্য প্রশিক্ষণের সুবিধা থাকে এখানে। এটাও একটা কার্যভিত্তিক সংগঠনের একটা বিরাট সুবিধা। এখন আমরা দেখব অসুবিধা কি কি। প্রথমত, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। কেন বিলম্ব হয়? যেহেতু উচ্চ পর্যায়ের নির্বাহীগণ বিশেষজ্ঞ কর্মীর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়, তাই সিদ্ধান্ত গ্রহণে কি হয়, বিলম্বতার সৃষ্টি হয়। যেহেতু এক একজন বিভাগের দায়িত্ব এক একটা ম্যানেজারকে দেওয়া হয়ে থাকে এবং তারা বিশেষজ্ঞ কর্মীর সাথে কি আলাপ আলোচনা করার মাধ্যমে সিদ্ধান্ত দেয়, তাই সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। তারপরে লাইন কর্মকর্তার ক্ষমতা হ্রাস। অর্থাৎ এই সংগঠনের একটা অসুবিধা কি, বিশেষজ্ঞ কর্মীদেরকে কিছু কর্তৃত্ব দেওয়া হয়। অর্থাৎ বিশেষজ্ঞ কর্মী যারা আছে বা যারা স্পেশালাইজড, এই কাজটাতে স্পেশালাইজড, তাদেরকে কিছু কর্তৃত্ব দেওয়া হয়। এই কর্তৃত্ব দেওয়ার কারণে কি হয়, লাইন ম্যানেজার বা যারা আসল মালিক রয়েছে তাদের কিন্তু কি হয়, ক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ তারা কর্তৃত্ব হারায়। এটা এক ধরনের অসুবিধা। তারপরে কার্যভার বৃদ্ধি। অর্থাৎ এই ধরনের সংগঠনে একই সাথে উপদেষ্টা ও নির্বাহীর কাছ থেকে নির্দেশনাবলী পালন করতে হয়, সে কারণে কর্মীর উপর কাজের চাপ বেড়ে যায়। ওকে, এই ধরনের সংগঠনে কি হয়, একজন কর্মীর একই সাথে উপদেষ্টা ও নির্বাহীর কাছ থেকে নির্দেশনা গ্রহণ করতে হয়। এক্ষেত্রে কি হয়, তোমার কাজের চাপটা বেড়ে যায়। অর্থাৎ এক একটা বিভাগের কাছ থেকে এক একটা সিদ্ধান্ত তোমার নিতে হয়, এজন্য কর্মীদের মধ্যে একটা কি কাজের পেশা সৃষ্টি হয়। আচ্ছা, এখন আমরা দেখব কমিটি সংগঠন। কমিটি সংগঠন বলতে আমরা কি বুঝি। দেখো, কমিটি সংগঠন হচ্ছে যখন আমার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে এবং ওই উদ্দেশ্যর পরে আমার কমিটিটা বিলুপ্ত হয়ে যাবে, সেটা হচ্ছে কমিটি সংগঠন। অর্থাৎ কমিটি সংগঠন আমরা তখনই গঠন করব যখন আমার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে বা নির্দিষ্ট লক্ষ্য থাকবে। ওকে, এই যে দেখো এখানে বলা আছে যে এ ধরনের সংগঠনে বিশেষ কোনো প্রশাসনিক কাজ সম্পাদন করার জন্য একটা কমিটি গঠন করা হয়। অর্থাৎ একাধিক ব্যক্তির সমন্বয়ে এই কমিটিটা গঠন করা হয়। এই কমিটি সংগঠনের বৈশিষ্ট্যটা কি কি? কমিটি সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যারা থাকবে তাদের পদমর্যাদা কিন্তু সেম, অর্থাৎ কেউ কারো উপর কর্তৃত্বের অধিকারী না এবং কেউ কারো অধস্তন না। এটা হচ্ছে কমিটি সংগঠনের একটা অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ সম পদমর্যাদার অধিকারী, এখানে সবাই সম পদমর্যাদা এটার অধিকারী কমিটি সংগঠন। এবং একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য এটা গঠন করা হয়। যখন
ধরো তোমাদের প্রতিষ্ঠান থেকে যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা পিকনিকে যাব, তখন পিকনিকে যাওয়ার জন্য একটা কী করে দেওয়া হয়, একটা কমিটি করে দেওয়া হয়, এবং ওই কমিটিতে সবাই হচ্ছে যেন পিকনিকটা ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করা যায় এবং পিকনিকটা সফলভাবে বাস্তবায়ন করা যায়, সেজন্য সবাই কিন্তু কাজ করে থাকে। এবং পিকনিক শেষ হওয়ার পরও কি তোমার কমিটি বিলুপ্ত হয়ে যায়। তো এটাই হচ্ছে মূলত কমিটি সংগঠন। এখন দেখব কমিটি সংগঠনের কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে। এই কমিটি সংগঠনে যেহেতু সবাই সমপদমর্যাদার অধিকারী, তাই সবার মতামত প্রকাশের সুযোগ থাকে, এবং সবাই যেহেতু মতামত প্রকাশ করে, তাই কি হয়, এখানে যৌথ সিদ্ধান্তের একটা সুফল পাওয়া যায়, একটা ভালো সিদ্ধান্ত আসে। ওকে, তারপরে কর্তৃত্ব দায়িত্ব অর্পণের সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ যখন আমরা পিকনিকটা অ্যারেঞ্জ করব, তখন বলা হয় যে তুমি ফুড সেকশনটা দেখবা, তুমি ব্যানারটা দেখবা ঠিকঠাক মতো আসছে কিনা। তো এখানে কর্তৃত্ব দায়িত্বের একটা সুযোগ সৃষ্টি হয়। তারপরে কর্মীদের সহযোগিতা অর্জন, অর্থাৎ একজন আরেকজনের কাজে হেল্প করে বা কোলাবোরেশন করে বা দলগতভাবে কাজ করার প্রবণতাটা সৃষ্টি হয়। এটাও কমিটি সংগঠনের একটা কি তোমার বৈশিষ্ট্য বা সুবিধা। তারপরে আন্তঃবিভাগীয় সমন্বয়, অর্থাৎ প্রত্যেকে যে যে সেক্টরে কাজ করছে প্রত্যেকের মধ্যে একটা কি থাকে, একটা কম্বিনেশন থাকে বা সমন্বয় থাকে। অর্থাৎ যেসব বিষয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন, সেক্ষেত্রে আন্তঃবিভাগীয় কমিটি গঠন করা হলে সুফল পাওয়া যায়। এতে আন্তঃবিভাগীয় সমন্বয় খুব সুন্দর হয়। এটা হচ্ছে আন্তঃবিভাগীয় সমন্বয়, অর্থাৎ নিজেদের বিভাগের মধ্যে সবাই কোলাবোরেশন করে কাজ করা বা সবাই সবার মতামত নিয়ে কাজ করাটাই কি তোমার আন্তঃবিভাগীয় সমন্বয়। তারপর হচ্ছে যখন আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, তার পরবর্তীতে কি করব আমরা, তার পূর্ববর্তীতে কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে আলাপ আলোচনা করব, তারপরে কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করব। এক্ষেত্রে আমরা কি করাটা জরুরি, এক্ষেত্রে আমার পারস্পরিক যোগাযোগটা খুবই জরুরি। অর্থাৎ আমি যদি যোগাযোগ না করে আর একটা ডিসিশন নিয়ে নিই, তখন কিন্তু অন্য একটা ডিসিশন ক্ষতিগ্রস্ত হবে। ওকে, তো এটাই হচ্ছে পারস্পরিক যোগাযোগ বা কমিটি সংগঠনের সুবিধা। এখন আমরা দেখব সীমাবদ্ধতা কি কি। প্রথমেই যে সীমাবদ্ধতাটা রয়েছে সেটা হচ্ছে ব্যয়বহুল। অর্থাৎ কমিটি যখন আমরা গঠন করব, এই কমিটির পিছনে আলাদা খরচ আছে, তাদেরকে খাওয়া দাওয়া দিতে হয়, এবং তারা যদি বেতন দাবি করে সেটাও এক ধরনের কস্ট। যে আপ্যায়ন অন্যান্য ভাতা বাবদ অনেক অর্থ ব্যয় হয়, এটা হচ্ছে একটা অসুবিধা। তারপর সময় সাপেক্ষ, যেহেতু সকলের সাথে আলোচনা করতে হয়, তাই এটাও কি তোমার সময় সাপেক্ষ। তারপরে দলগত কোন্দলের একটা সম্ভাবনা থাকে, যেহেতু এখানে সবাই সমপদমর্যাদার অধিকারী এবং কেউ কারো ঊর্ধ্বতন এবং অধস্তন না, তাই নিজেদের মধ্যে একটা কি ইন্টারনাল ক্ল্যাশ হওয়ার পসিবিলিটি থাকে। তারপরে ব্যক্তি স্বার্থ, এই কমিটির মধ্যে অনেক প্রভাবশালী ব্যক্তি থাকতে পারে যারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করতে চায় বা তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়। এটাও কমিটি সংগঠনের একটা বড় অসুবিধা। তারপর হচ্ছে গোপনীয়তা প্রকাশ, অর্থাৎ একাধিক সদস্যের সমন্বয়ে কমিটিটা যেহেতু গঠন করা হয়, তাই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণের জন্য সদস্যদের সাথে আলাপ আলোচনা করা হয়। এই যে আলাপ আলোচনা করা হলো, তাই প্রতিষ্ঠানের জন্য যে গোপন তথ্য সেটা প্রকাশ হয়ে পড়ে। যেহেতু কি করা হবে না হবে এটা আমার সবার সাথে ডিসকাস করার দরকার হচ্ছে, যেহেতু সবাই সমপদমর্যাদার অধিকারী, তাই আমার প্রতিষ্ঠানের যে গোপনীয় তথ্য সেটা কিন্তু বাইরে লিক হয়ে পড়ার একটা প্রবণতা দেখা যায়। এটাই হচ্ছে তোমার কমিটির অসুবিধা। এখন আমরা দেখব ম্যাট্রিক্স সংগঠন। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা আসবে ম্যাট্রিক্স সংগঠন, নামটা শুনেই বুঝতেছো যে এখানে অনেক সংগঠনের মিক্সচারে, অর্থাৎ সব সংগঠনগুলোকে কম্বাইন করে যে সংগঠনটা গঠন করা হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। এবং বহুজাতিক কোম্পানিগুলো বা বড় বড় কোম্পানিগুলো এই ম্যাট্রিক্স সংগঠন অনুসরণ করে থাকে। তো দেখো, দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত সংগঠন কাঠামোকে ম্যাট্রিক্স সংগঠন বলে। দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়, যেমন ধরো আমার কোম্পানিতে 3টা প্রোডাক্ট আছে। ওকে, একটা হচ্ছে চিপস, একটা সাবান, আর একটা হচ্ছে কসমেটিক্স। ধরো
এটা হচ্ছে চিপসের নাম দিলাম এক্স প্রোডাক্ট, সাবানের নাম দিলাম ওয়াই প্রোডাক্ট অ্যান্ড কসমেটিক্সের নাম দিলাম জেড প্রোডাক্ট। তো প্রত্যেক প্রোডাক্ট আমার এক একটা প্রজেক্ট। ওকে, প্রত্যেক প্রোডাক্ট আমার কি এক একটা প্রজেক্ট। তো এই যে প্রোডাক্ট বেসিসে আমি একটা কি করে দিলাম, ম্যানেজার রেখে দিলাম, প্রোডাক্ট ম্যানেজার, যে চিপসের ম্যানেজার তুমি এম, তারপরে সাবানের ম্যানেজার তুমি, তারপরে কসমেটিক্সের ম্যানেজার তুমি। এটা আমরা যখন সেট করে দিব এন পি, ওকে, তো এই তিনজন ম্যানেজারকে আমি কি এই তিনটা প্রোডাক্টের দায়িত্বে দিয়ে দিলাম, এবং এই ম্যানেজারের আন্ডারে প্রত্যেকটা প্রোডাক্ট বেসিসে তোমার কি থাকবে, আলাদা আলাদা ম্যানেজার থাকবে। যেমন এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের আলাদা ম্যানেজার, উৎপাদনে আলাদা ম্যানেজার, তারপর হচ্ছে মার্কেটিংয়ের আলাদা ম্যানেজার। তেমনিভাবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কি এই ম্যানেজারগুলো থাকবে। অর্থাৎ এটা হচ্ছে কার্যভিত্তিক, নিচের যে বক্সগুলো আঁকছি এটা হচ্ছে কার্যভিত্তিক। অর্থাৎ এখানে ধরো উৎপাদন, এখানে হচ্ছে বিক্রয়, এখানে হচ্ছে তোমার মার্কেটিং, ওকে, বিপণন। অর্থাৎ এটা হচ্ছে দ্রব্যভিত্তিক ম্যানেজার। ফার্স্টে যে ম্যানেজারটা সিলেক্ট করে দিলাম এটা হচ্ছে দ্রব্যভিত্তিক ম্যানেজার। অর্থাৎ সোজা কথা এত কমপ্লিকেশন দরকার নেই। ধরো চিপসের জন্য আমি সরাসরি ধরবো আমার দ্রব্যভিত্তিক ম্যানেজারকে, যে তোমার চিপসের আপডেট বলো বা চিপস কয়টা সেল হলো এটা বলো। তো দ্রব্যভিত্তিক ম্যানেজার কি করবে, সে তার দ্রব্যের অর্থাৎ চিপসের আন্ডারে তার অর্থভিত্তিক যে ম্যানেজার তাকে কল করবে, তারপরে প্রোডাকশন ম্যানেজারকে কল করবে, সেলস ম্যানেজারকে কল করবে, কল করে চিপসের যে ম্যানেজার সে ওভারঅল ওদেরকে কন্ট্রোল করবে বা তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করবে বা তাদের উপর তার কর্তৃত্ব থাকবে। এবং ওভারঅল কর্তৃত্বটা কি করবে, এই যে চিপসের যে ম্যানেজার থাকবে সে চিপসের যে ওভারঅল আপডেটটা এটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিবে। অর্থাৎ সোজা কথা এখানে দুই ধরনের ম্যানেজার আছে, একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার আর হচ্ছে লাইন ম্যানেজার। ওকে, অর্থাৎ দ্রব্য ও কার্যভিত্তিক এই দুই ধরনের সমন্বয়ে আমার কি ম্যাট্রিক্স সংগঠনটা গঠন করা হয়। অর্থাৎ এখন আমরা দেখব ম্যাট্রিক্স সংগঠনের কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমেই এটা হচ্ছে কার্যভিত্তিক ও দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের মিশ্রণ থাকবে। তারপরে দু ধরনের ব্যবস্থাপক একই সাথে কার্যিক ব্যবস্থাপক ও প্রজেক্ট ব্যবস্থাপক হিসেবে থাকবে। প্রজেক্ট ব্যবস্থাপকের দায়িত্ব হবে সমগ্র প্রজেক্টটা বুঝিয়ে দেওয়া, ওকে, আর কার্যভিত্তিক ব্যবস্থাপকের দায়িত্ব হবে প্রজেক্ট ব্যবস্থাপককে তার যেই কাজের জন্য রয়েছে সেটার আপডেট দেওয়া। অর্থাৎ ফাইন্যান্স ম্যানেজার তার নিজস্ব প্রজেক্ট ভিত্তিক ব্যবস্থাপককে আপডেট দিবে, তারপর প্রোডাকশন ম্যানেজার সেও তার নিজস্ব ব্যবস্থাপককে কি দিবে, আপডেট দিবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ম্যাট্রিক্স সংগঠনের সুবিধা বা অসুবিধা কি কি। ম্যাট্রিক্স সংগঠনে কি কি সুবিধা রয়েছে, নির্বাহীদের দক্ষতা বৃদ্ধি পায়, যেহেতু এখানে দুই ধরনের ম্যানেজার কাজ করে এবং প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজার, এই দুই ধরনের ম্যানেজার কোলাবোরেশন করে যেহেতু কাজ করে তাই প্রত্যেকের কি হয়, দক্ষতা বৃদ্ধি পায়। সহযোগিতা, একে অন্যকে সহযোগিতার মাধ্যমে যেহেতু প্রজেক্টটা ঠিকঠাক মতো কমপ্লিট হয়, সহযোগিতার মনোভাব সৃষ্টি হয়। তারপরে কার্যকর সমন্বয় করা সৃষ্টি হয় প্রজেক্ট অ্যান্ড প্রোডাক্টের মধ্যে। তারপরে প্রতিভা ও দক্ষতা সমন্বয় করা সম্ভব হয় যেহেতু এখানে দুই ধরনের ম্যানেজার থাকে। তারপরে অসুবিধা কি কি, যেহেতু এখানে দুই ধরনের ম্যানেজার থাকে তাই খরচ বৃদ্ধি পায়, তাদেরকে আলাদা করে নিয়োগ দিতে হয়, বেতন ভাতা ও বিভিন্ন সুবিধা প্রদান করতে হয়। দ্বৈত কর্তৃত্বের একটা বিপদ থাকে, অর্থাৎ প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার এটার মধ্যে একটা ক্ল্যাশ লেগে যাওয়ার সুযোগ থাকে। তারপরে সিদ্ধান্ত গ্রহণের সমস্যা হয়, যেহেতু এখানে দুই ধরনের ম্যানেজার আছে তো এক একজনের সিদ্ধান্ত এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। দেখো সিদ্ধান্ত গ্রহণের সমস্যা এটা কিন্তু প্রায় কমন একটা সমস্যা, তো এটা তুমি সব ক্ষেত্রেই তুমি লিখে দিয়ে আসতে পারো, সব ধরনের সংগঠনের ক্ষেত্রে।
ওকে, ম্যাট্রিক্স সংগঠনটা তোমাদেরকে ইন এ সামারি আর একটু ভালো মতো বুঝে। ধরো আমার 3টা প্রোডাক্ট রয়েছে, সাবান, চিপস এবং পানি। তো এই 3টা প্রোডাক্টের জন্য, সাবানের জন্য, চিপসের জন্য আর পানির জন্য, এইটা হচ্ছে একটা প্রজেক্ট। সাবান প্রজেক্টকে আমরা এক্স নামে অভিহিত করি, চিপস প্রজেক্টকে আমরা ওয়াই নামে অভিহিত করি এবং জেড প্রজেক্টকে আমরা পানি প্রজেক্টকে আমরা জেড নামে অভিহিত করলাম। এখন সাবানের জন্য পুরা প্রোডাক্ট অর্থাৎ এই সাবান প্রজেক্টটার জন্য আমি মিস্টার এমকে নিয়োগ করলাম। তারপর চিপসের জন্য আমরা মিস্টার এনকে নিয়োগ করলাম। পানির জন্য আমরা এই প্রজেক্টটার জন্য আমরা মিস্টার ওকে নিয়োগ করলাম। এখন এরা হচ্ছে প্রজেক্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে। এখন এরা আবার করবে কি, তাদের নিজ নিজ যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের প্রত্যেকটা ম্যানেজারের সাথে কোলাবোরেশন করে কাজ করবে। দেখো সাবান, চিপস, পানির জন্য প্রত্যেক ক্ষেত্রে 4টা বিভাগ আছে। ধরো প্রোডাকশন অর্থাৎ উৎপাদন, তারপরে ফাইন্যান্স, তারপর হচ্ছে মার্কেটিং, তারপর হচ্ছে সেলস। প্রোডাকশন ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজার। অর্থাৎ এই চিপসের ক্ষেত্রেও সেম। এই এম করবে কি, এম করবে যে প্রোডাকশনের ম্যানেজারকে ডাক দিবে বলবে তোমার প্রোডাকশনের অবস্থা কি বল। তারপরে ফাইন্যান্স ম্যানেজারকে ডাক দিবে, মার্কেটিং ম্যানেজারকে ডাক দিবে এবং সেলস ম্যানেজারকে ডাক দিবে। এবং প্রত্যেক ম্যানেজার তার স্ব বিভাগের আপডেটটা এই মিস্টার এমকে দিবে। এবং মিস্টার এম, এন আর ও, এই প্রত্যেক প্রজেক্ট ব্যবস্থাপক আবার তার ঊর্ধ্বতনের কাছে অর্থাৎ প্রতিষ্ঠানের যে মেইন সিইও আছে তাকে কাজের আপডেট দিবে। তো এটাই মূলত ম্যাট্রিক্স সংগঠন। আশা করি তোমাদের ম্যাট্রিক্স সংগঠন নিয়ে যত কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো চলো আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। ওকে, তো এই ছিল সংগঠন নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। তো এখন আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করব। এই সৃজনশীলটা তোমরা বাসায় লিখবে। ওকে, তো ফার্স্টে আমরা দেখব সংগঠন কি, কার্যভিত্তিক সংগঠন বলতে কি বোঝায়। তারপরে গ ঘয়ে আছে মিস্টার রহমান তার প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করে, আর মিস্টার রহমানের প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো পরিবর্তন না করার কারণে তাদের পক্ষে সঠিকভাবে ব্যবসা পরিচালনা সম্ভব না, এটা মূল্যায়ন করো। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা এটা একটা স্ক্রিনশট নাও, তারপরে এটার একটা স্ক্রিনশট নাও। না শেষ? ওকে, তাহলে তোমরা বাসায় ঘড়ি ধরে, টাইম ধরে তোমরা এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে। আমি কেন সিকিউ দিই, কেন এমসিকিউ দিই না প্রতিটা চ্যাপ্টার শেষে, কারণ এমসিকিউ তোমার ডিপেন্ড করে তোমার এক একটা বইয়ের উপর ডিপেন্ড করতেছে এমসিকিউ আমি কি দিব। এখন এক একটা বইয়ে এক এক রকম ইনফরমেশন দেওয়া আছে, তবে কমন কিছু বইয়ে সেম ধরনের ইনফরমেশন থাকে এবং ওইগুলো এমসিকিউ রিপিট করা হয়, এবং সেটা যদি তোমরা ঠিকঠাক মতো পড়ো ওটা তোমরা নিজেরাই করতে পারবে। কিন্তু সৃজনশীল তোমরা মানে গাছাড়াভাবে নিয়ে নাও যে সৃজনশীল তো লিখলে মার্কস, পেজ ভরায় আসবো মার্কস দিয়ে দিবে, এত ইজি না। সৃজনশীল ভালো পাওয়ার ক্ষেত্রে বা সৃজনশীলে মার্কস ভালো পাওয়ার ক্ষেত্রে তোমার একটা জিনিস জানা জরুরি, সেটা হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড কনসেপ্ট ক্লিয়ার। এই দুইটা বিষয়ে যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে সৃজনশীলটা তোমরা বেশি মার্কস পাবে। এবং তোমরা যদি 8 করে মার্কস পাও তাহলে অবভিয়াসলি চোখ বন্ধ করে তোমরা এ প্লাস তুলে ফেলতে পারবে। ওকে, এই সৃজনশীলে মার্কস কমার কারণে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পায় না। এমসিকিউটা অত একটা ফ্যাক্ট করে না। তোমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর মতো পড়ো তাহলে তোমার এমসিকিউটা আরামসে তোমার 30-এর মধ্যে 24-25 উঠে যায় বা এরও বেশি ওঠে। ম্যানেজমেন্টে তো 30-এ 30-ই ওঠে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো ক্লিয়ার। তোমরা বাসায় ঘড়ি ধরে 20 মিনিটের মধ্যে এই সৃজনশীলটা প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা জন্য কয়ের জন্য 1 পয়েন্ট, ক্ষয়ের জন্য 2 পয়েন্ট, গয়ের জন্য 3 এবং ঘয়ের জন্য 4 পয়েন্ট করে তোমরা সৃজনশীলটা লিখবে।
তো এই ছিল আজকে আমাদের চ্যাপ্টার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট লেকচারে। আসসালামু আলাইকুম।